বাংলাদেশের ক্রিকেটে হচ্ছেটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হচ্ছেটা কি? এর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সেটা কি আমরা ভেবে দেখছি? বাংলাদেশের ক্রিকেটটা কি আইন, আদালত, মামলা, মোকদ্দমা সেই দিকেই চলে যাচ্ছে? এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নিষেধাজ্ঞার মতো ঘটনার দিকেই কি আমাদের ক্রিকেটটা এগিয়ে যাওয়ার আশঙ্কা এই মুহূর্তে প্রবল নয়? গত ২৪ ঘন্টায় বাংলাদেশ ক্রিকেট নিয়ে একের পর এক এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোর সঙ্গে তাল মেলানোটাই কঠিন হয়ে পড়ছে। আমি সেই পুরো ঘটনাকে যদি একটু সামারাইজ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে নিজ বাসভবনে ডেকে পাঠান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বিসিবি প্রেসিডেন্টকে জানান যে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে ফারুক আহমেদকে তারা আর কন্টিনিউ করতে চাইছেন না। ফারুক আহমেদ কারণটা জানতে চাইলে তাকে খুব স্পষ্ট করে কিছু বলা হয়নি বলেই খবর, বরং তাকে জানানো হয়েছে যে ওপরের মহল তাকে নিয়ে আর কন্টিনিউ করতে চাইছে না, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওপরের মহল। ফারুক আহমেদ এই ব্যাখ্যায় কনভিন্স না এবং কনভিন্স না হয়ে তিনি পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ওদিকে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। তাকে কিভাবে এনএসসি কোটাতে কাউন্সিলরশিপ দিয়ে, তিনি তো আর কাউন্সিলর না বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগই তার নেই, কিন্তু সেই সুযোগটা তৈরি করার জন্য এনএসসি আরেকজন কাউন্সিলরের বদলে আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর করবেন, তারপরে তাকে বিসিবি প্রেসিডেন্ট করবেন, সেই পদটাও তৈরি হয়ে রয়েছে। ফারুক আহমেদ নিজে যদি পদ না ছাড়েন তাহলে কি হবে? বিসিবির এই মুহূর্তে যে 10 জন পরিচালক রয়েছে সেই 10 পরিচালকের মধ্যে একজন ফারুক নিজে, বাকি 9 জনের মধ্যে 8 জনই আবার ফারুক আহমেদের বিপক্ষে অনাস্থা প্রস্তাব এনে জাতীয় ক্রীড়া পরিষদে তারা একখানা চিঠি দিয়েছে। সব মিলে পরিস্থিতিটা ঘোলাটে হয়ে উঠেছে। এখন ফারুক আহমেদ চিন্তা ভাবনা করছেন, বিভিন্ন মিডিয়াতে আমরা খবর দেখেছি যে তিনি আইনের দ্বারস্থ হতে পারেন, এবং আইসিসি যদি ব্যাপারটা আইসিসি পর্যন্ত গড়ায় তাহলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে বাংলাদেশকে নিষিদ্ধ পর্যন্ত করে দেওয়া হতে পারে। দেখুন, বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনোটাই কি খুব মঙ্গলকর ঘটনা, কোনোটাই কি খুব ভালো একটা ঘটনা? এই যে যা ঘটনাগুলো ঘটছে, এই পুরো ঘটনা প্রবাহে বাংলাদেশ ক্রিকেট প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে সেটা তো স্পষ্টতই বোঝা যাচ্ছে। আমাদের ক্রিকেটের মাঠের অবস্থা এমনিতেই তথৈবচ, সেইখানটাতে মাঠের বাইরের এই যে পর্দার আড়ালে ক্রিকেট বোর্ডে, ক্রিকেট প্রশাসনে, ক্রিকেটের এই নীতি নির্ধারকদের মধ্যে যেই একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়েছে, যেইভাবে এই চেয়ার নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, সেইটা তো আসলে শেষ পর্যন্ত গিয়ে ক্রিকেটটাকে আরো বাজে অবস্থার ভেতরে ফেলে দেবে বলেই মনে হচ্ছে। ফারুক আহমেদ কোন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডে এসেছেন সেটা আমরা সবাই জানি, যে গত বছরের সেই 5ই আগস্ট পরবর্তী সময়ে যখন নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ওই ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ড তো আর ভেঙে দিতে পারে না, কিন্তু নাজমুল হাসান পাপন সহ বেশ কিছু পরিচালক তারা হচ্ছে গিয়ে ক্রিকেট বোর্ড থেকে তারা সরে গিয়েছেন, বা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, বা তাদেরকে সরে যেতে বাধ্য করা হয়েছে, এবং সেই জায়গাটাতে এনএসসি কোটায় ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমকে আনা হয়েছে। তারপরে পরিচালকদের ভোটে ফারুক আহমেদ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ফারুক আহমেদ বিভিন্ন গণমাধ্যমে যেটা বলছেন আমি দেখছিলাম যে আমি তো এই জায়গাটাতে জোর করে আসিনি, আমাকে খুঁজে নিয়ে এসে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, এখন আমার বিপক্ষে কি অভিযোগ সেটা তো স্পষ্ট করতে হবে। ফারুক আহমেদের বিপক্ষে গত কয়েক মাসে কিছু অভিযোগের কথা বিভিন্ন সময় মিডিয়াতে এসেছে, সেইটাতে হচ্ছে গিয়ে যে ক্রিকেট বোর্ডের এফডিআর হচ্ছে গিয়ে আগের ব্যাংকগুলো থেকে অন্য ব্যাংকে সরানো এবং এই সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে। সো এই জায়গাটাতে হচ্ছে গিয়ে তার বিপক্ষে স্পষ্ট অভিযোগেরটা যদি না দেওয়া হয়, সেই ক্ষেত্রে তিনি মনে করছেন যে এখন তিনি সরে গেলে তার বিপক্ষে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তিনি মেনে নিয়ে সরে যাচ্ছেন, যেই কারণে তিনি সরে যেতে চাইছেন না। তার বিপক্ষে যদি ওই অভিযোগটা থাকে সেই অভিযোগটি স্পষ্ট করে তাকে জানালে তিনি সেক্ষেত্রে সরে যাবেন। এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে যে বোর্ডের 10 জন পরিচালক তিনি সহ তারা হচ্ছে গিয়ে কাজ করছেন, সেই 10 জনের মধ্যে 8 জন যখন তার বিপক্ষে অনাস্থা প্রস্তাব আনে, সেটাও তো বড় একটা প্রশ্নের জায়গা দেয় যে 8 জন এই মুহূর্তে কি কারণে অনাস্থা প্রস্তাব আনলেন। এই যে গত 9 মাস ধরে তারা কাজ করেছেন, সেই সময়টাতে কেন ওই রকম কোনো পদক্ষেপের জায়গাটা তারা নেননি? এটা কি অনাস্থা প্রস্তাব তারা নিজেরাই এনেছেন নাকি তাদেরকে আনতে বাধ্য করা হয়েছে? শুধুমাত্র আকরাম খান ওই জায়গাটাতে হচ্ছে কি অনাস্থা প্রস্তাবকারী যে বোর্ড পরিচালক রয়েছেন তাদের মধ্যে তিনি নেই। এখন যদি ফারুক আহমেদ তার জায়গাটাতে অটল থাকেন, তিনি যদি বিসিবি প্রেসিডেন্টের জায়গাটা থেকে পদত্যাগ না করেন, তাহলে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে কি যে তাকে সরিয়ে দেওয়া যেতেই পারে, জাতীয় ক্রীড়া পরিষদ তাকে সরিয়ে দিতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে ওই যে দুইটা অপশনের কথা আমি বলছি, যে একটা ফারুক আহমেদ নিজে
তার লড়াইটা চালিয়ে যাবেন। তিনি তার বিপক্ষে যে অভিযোগ আছে বা কেন তাকে সরানো হলো সেই জিনিসটা যদি তিনি ক্লিয়ার না হতে পারেন, তাহলে তিনি তো আইন আদালতের যে পর্যায়ে জিনিসটাকে নিয়ে যেতেই পারেন। তিনি তো এই জায়গাটাতে নিজের মানহানি হয়েছে বা তাকে হচ্ছে গিয়ে অবৈধভাবে সরিয়ে দেওয়া হয়েছে, ওই রকম একটা আর্গুমেন্ট তুলে তিনি আদালতের দ্বারস্থ হতেই পারেন। বাংলাদেশ ক্রিকেট স্থবির হয়ে যাবে এবং এই জায়গাটাতে সরকারি হস্তক্ষেপের যে ব্যাপারটা সেইটাকে যদি তিনি আইসিসির কাছে প্রেজেন্ট করেন, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটাও নিষিদ্ধ হয়ে যেতে পারে। সো জিনিসটাকে আমরা যত সিম্পল ভাবছি সেই জিনিসটা অত সিম্পল পর্যায়ে আসলে নেই। যেভাবে আপনার মনে হচ্ছে যে না, বা যদি জাতীয় ক্রীড়া পরিষদ না যদি চায়, অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা চাইছেন না, তা তিনি ডেকে বলে দিচ্ছেন ফারুক আহমেদকে যে তাকে আর কন্টিনিউ করতে চাইছেন না, ফলে এখানে গেম ওভার। আমার কাছে মনে হয় গেম ওভার না, যদি না ফারুক আহমেদ সেটা মেনে নেন। ফারুক আহমেদ সেটা মেনে নিয়ে যদি পদত্যাগ করেন, সেই ক্ষেত্রে এইটা আইন আদালত কিংবা আইসিসি সেই পর্যায়ে যাবে না। কিন্তু যদি ফারুক আহমেদ মনে করেন যে না, এই জায়গাটাতে তিনি তার ইন্টিগ্রিটি, তিনি তার যে ব্যক্তিগত জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে তিনি তার জন্য সেই লড়াইটা করবেন এবং তিনি অন্যায় অবিচারের শিকার হয়েছেন মনে করে তিনি যদি আদালত পর্যন্ত চলে যান, তাহলে কিন্তু ভাই জিনিসটা ব্যাপক ঘোলাটে হয়ে যাবে। ব্যাপারটা যদি আইসিসিতে চলে যায়, আরো অনেক বেশি ঘোলাটে হয়ে যাবে। সেই ঘোলাটে পানিতে মাছ শিকার করার মতো অনেক মানুষ রয়েছে বাংলাদেশের অন্যান্য জায়গায় যেমন রয়েছে, ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেটেও রয়েছে, ক্রিকেট আঙ্গনেও রয়েছে, ক্রিকেট বোর্ডেও রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা আসলে একটা ভয়াবহ দুঃসংবাদ নিয়ে আসবে বলেই সেইটা আইসিসি থেকে নিষেধাজ্ঞার মতো ওইরকম একটা জায়গায় চলে যেতে পারে বলে ওই আশঙ্কাটা করা হচ্ছে। তো আমি এখনো এটা মনে করি যে এই যেইভাবে পুরো জিনিসটা হয়েছে, যেভাবে পুরো প্রসেসটা হচ্ছে, সেই প্রসেসটার শেষটা আমরা যে দেখে ফেলেছি, ব্যাপারটা সেরকম নয়। এইখানে যে এর পক্ষ বা ওর পক্ষে এ রাইট বা সে রং, বিষয়টা সেইটা নয়। বিষয়টা হচ্ছে কি যে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ কোন জায়গাটাতে কতটা রক্ষিত হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থটা এই জায়গাটাতে রক্ষিত হচ্ছে বলে আমার কাছে মনে হয় না। পুরো প্রসেসটা ঠিকভাবে ডিল করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না এবং ফাইনালি এতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে।